এবারে আমার স্ত্রীরে দেখেন। কথাটা বলেই লোকটা অন্ধকারে কোথায় যেন সরে যায়। শোঁ শোঁ শব্দে বাতাস ঢোকে বাঁশের খোলা দরজাটা দিয়ে। অনেক দূর থেকে ভেসে আসে, বলো হরি, হরি বল। দূরে কারা যেন চেঁচিয়ে চেঁচিয়ে শ্মশানের দিকে চলে যায়। কাঁপা কাঁপা গলায় রুগীকে উদ্দেশ্য করে ঝটিকাচরণ চাকি বলেন, আপনি হাতটা একবার বার করুন তো। তখন সাদা চাদরের মধ্যে থেকে নিঃশব্দে একখানা হাত বেরিয়ে আসে। মুখটা ঢাকাই থাকে। নাড়ি দেখবার জন্য হাতের কবজিটা ধরেন ডাক্তার। ঝটিকা বাবুর বুকের রক্ত হিম হয়ে যায়। নাড়ির কোনো স্পন্দন নেই। বরফের মতো ঠান্ডা শক্ত হাতটা ঝুপ করে পড়ে যায় ডাক্তারের হাত থেকে। এ যেন বেশ কয়েকদিন আগের মৃতদেহ। নমস্কার বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলের কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি। আজ সত্যি ভূতের গল্পের তৃতীয় পর্ব। আজ আমি আপনাদের শোনাব কণা বসু মিশ্রের কলমে একটি সত্যি ভূতের গল্প। গল্পটি শেষ পর্যন্ত সকলে শুনবেন। ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন। ইতিমধ্যে যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করেছেন, আমার পাশে আছেন, তাদের সকলকে আমার অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। আর আমার নতুন শ্রোতা বন্ধুরা যারা গল্প শুনছেন কিন্তু লাইকও করছেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করছেন না, তাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক করুন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার সহযোগিতা করুন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা আমার একান্ত কাম্য। শুরু করছি আজকের গল্প। একে তো মফস্বল শহর, তারপর আবার শীতের সময়। খুব তাড়াতাড়ি রাত গাঢ় হয়েছে। ঝটিকাচরণ চাকি অনেক দিনের ডাক্তার এই শহরে। যদিও তার নামের পাশে MBBS, MD, MS এসব কিছুই নেই, তবুও ডিসপেন্সারি তার জমজমাট। বাড়িতেই ছোটোখাটো একটা ডিসপেন্সারি। সেখানে একটা কাঁচ ভাঙা আলমারিতে গোটা কয়েক ওষুধ, একটা নড়বড়ে টেবিল আর একটা চেয়ার। রুগীদের বসবার জন্য আছে গোটা দুয়েক বেঞ্চ। ঝটিকাবাবুর রুগীরা এই শহর থেকে বেশ খানিকটা দূরের মানুষ। 5 মাইল বলে একটা গ্রাম আছে, তাদের বসতি সেখানে। বেশিরভাগ মানুষই পূর্ববঙ্গের তারা খাওয়া উদ্বাস্তু। কিছু এদেশি মুসলমান ঘরও আছে, তারা সবাই গরিব। ঝটিকাবাবুকে কল দিলে ওরা অনেক সময় ফিস দিতে পারে না। এই গাছে তরি তরকারি, কলাটা মূলোটা এই সবই দিয়ে থাকে। ঝটিকাবাবুর দাবি অবশ্য খুব বেশি নয়, উনি এতেই খুশি। রোগীরা অনেকেই বাঁচে না, তাই বলে কেউ ডাক্তারকে দোষারোপও করে না। ভাগ্যের দোহাই মেনে রোগীর আত্মীয় স্বজন কপাল চাপড়ে চলে যায়। মৃত রোগীর আপনজনদের শোকের অংশীদারও হন ডাক্তারবাবু। ঝটিকাবাবুর চোখের জল গরিব মানুষের মন ভেজায়। বেশিরভাগ সময় ডাক্তারবাবুর ইঞ্জেকশনের সিরিঞ্জে ওষুধই থাকে না। তার কি করা যায়, ফিজও যেমন ওষুধও তেমন। ডাক্তারবাবু ইঞ্জেকশনের সিরিঞ্জে ডিস্টিল ওয়াটার ভরে কলেরা, টাইফয়েড, টিবি রোগীকে নির্বিশেষে ছুঁচ ফুটিয়ে যান। বোকা মানুষগুলো পরম নির্ভরতায় তাকিয়ে থাকে এই হাতুড়ে ডাক্তারের চোখের দিকে। সেদিন রাত 9টা হবে। ঝটিকাচরণ চাকি রুগী টুগি দেখে ডিসপেন্সারি বন্ধ করে সবে ঘরে গেছেন। ঝটিকাবাবুর কাজের ছেলেটি বানুভক্ত ছেত্রী ভাত বেড়ে ওকে খেতে ডেকেছে।
আসছি বলে ঝটিকাবাবু প্যান্ট ট্যান্ট খুলে সবে লুঙ্গিটা হাতে নিয়েছেন, এমন সময় বাইরে কে যেন ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে ডেকে ওঠে। ঝটিকাবাবুর স্ত্রী অনেক দিন মারা গেছেন। নিঃসন্তান ঝটিকাবাবুর এই কাজের ছেলেটিকেই পুত্র স্নেহে মানুষ করেছেন। সেই ওর তদবির তদারকি করে। উনি ভানুকে ডেকে বলেন, বাইরে যে এসেছে তাকে বলে দে কাল সকালে আসতে। বিরক্তিতে কুঁচকে ওঠে ঝটিকাবাবুর ভ্রু। বয়সের বলিরেখাগুলো স্পষ্ট হয়ে ওঠে কপালে। আচ্ছা জ্বালাতুন, আমার কি বিশ্রাম টিশ্রাম নেই? গজর গজর করতে থাকে ঝটিকাবাবু। ঠিক তক্ষুনি ভানু এসে বলে, লোকটা কাঁদো কাঁদো ভাবে বলছে তার বউয়ের খুব অসুখ, এক্ষুনি ডাক্তারবাবু না গেলে তাকে বাঁচানো যাবে না। কি মুশকিল, কি মুশকিল। বলতে বলতে ঝটিকাবাবু ডিসপেন্সারির জানলার কাছে এগিয়ে যান। ভানু চেঁচিয়ে বলে, বাবু ভাত খেয়ে গেলে হতো না? ঝটিকাবাবু সে কথা গ্রাহ্য করে না। কে? এই বলে ঝটিকাচরণ চাকি মুখ বাড়ান ডিসপেন্সারির জানলায়। রোগা ছিপছিপে একটা লোক এগিয়ে আসে। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, রুক্ষ এক মাথা চুল। এর বেশি অন্ধকারে বোঝবার উপায় ছিল না। করুণ গলায় লোকটি বলল, একবার চলেন ডাক্তারবাবু, মানে আমার স্ত্রীর বড্ড অসুখ। আজ নয় কাল যাব, গলা খেকিয়ে বলেন ডাক্তার। কিন্তু লোকটি অবুঝ, সে কেবলই বলে চলে, চলেন চলেন, আপনি গরিবের ডাক্তার, গরিবের ওপরে দয়া হবে না বাবু? 30 বছর ধরে এই একই কথা শুনে আসছে ঝটিকাবাবু। স্তোক বাক্যে তো আর পেট ভরে না। লোকটা হয়তো ফিস দেবে না, তবু স্বভাব দোষ। ওরা ডাকলে উনি না গিয়েও তো পারেন না। কিছুদিন ধরে ঝটিকাবাবু সর্দি কাশিতে ভুগছেন। গলাটাও ব্যথা, মাথাটাও ঝিমঝিম করে। শরীরটা ভালো না থাকায় মেজাজটাও খিচড়ে থাকে। উনি বেশ তিক্ত গলাই বলেন, অন্য ডাক্তারকে নিয়ে যাও। ফ্যাচ করে লোকটি এবারে কেঁদেই ফেলে। ওর কাতর গলার স্বর ডাক্তারের মন ছুঁয়ে যায়। ডাক্তারবাবুর মনে হয় লোকটা যেন অনেক দিন খায়নি। তা তোমার বাড়ি কোথায়? আগে 5 মাইল। উনি জানতেন এই উত্তরটাই শুনতে হবে, তবু ডাক্তার বলেন, সেই শ্মশানের মধ্যে দিয়ে আমায় এখন যেতে হবে? লোকটা দেতো হাসি হেসে বলে, তাতে কি, আপনি তো হামেশাই যান সেখানে। ডাক্তারবাবুর আর খাওয়া হয় না। উনি ভাবেন রুগী রেখে এসেই না হয় খাবেন। অনেক কাল আগের পুরোনো একটা ভাঙা ফোর্ড গাড়ি ছিল ঝটিকাচরণের, উনি নিজেই চালান। ডাক্তারি করে যা উপায় হয় তাতে খেয়ে পড়ে আর ড্রাইভার রাখা সম্ভব হয় না। ওর গাড়ির ইঞ্জিনটাও প্রায় ঝুরঝুরেই। যাই হোক, ঠেলে ঠুলে ওই গাড়ি নিয়েই ঘোরাফেরা করেন ডাক্তার। ঝটিকাবাবু গিয়ে বসলেন চালকের আসনে। পেছনের সিটে গিয়ে বসে ওই লোকটি। গাড়ি ছুটছে, ভটভট করে আওয়াজ হচ্ছে কেবল। মনে হচ্ছে এই আওয়াজে পৈতৃক প্রাণটাও বুঝি যায়। মরা ভরলির রাস্তা ধরে যখন গাড়ি ছুটছে, তখন চারদিকের গাছপালা আর পেঁচার ডাক রীতিমতো যেন অন্যমনস্ক করে ডাক্তারবাবুকে। অনেক দূরে টিমটিম করে জ্বলছে কয়েকটা আলো। ঝোড়ো হাওয়া বইছে থেকে থেকে। শীতে কামড়ে ধরেছে সারাটা শরীর। গ্লাভস পরা হাতটাও মাঝে মাঝে স্টিয়ারিং থেকে ফসকে যাচ্ছে যেন। ঝটিকাবাবু বুঝতে পারছেন না অ্যাক্সিলারেটরের ওপর কেন আর দখল নেই ওর। গলা বন্ধ কোট পরে আছেন, কান মাথায় বেশ করে মাফলার জড়ানো, তবুও কেন হু হু করে ঠান্ডা ঢুকছে। অ্যাক্সিলারেটরে পা ছোঁয়ানোর আগেই গাড়ি তীর বেগে ছুটতে থাকে। আশ্চর্য ব্যাপার, মরা ভরলি নদীর পাড়ে কয়েকটা আলো, চিতা জ্বলছে শ্মশানে।
এত দূর থেকে লোকজন বোঝার কোনো উপায় নেই। কি ভাই, আর কতদূর? সামনের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে পেছনে বসা লোকটিকে প্রশ্ন করলেন ঝটিকাবাবু, কিন্তু কোনো সারা শব্দ নেই। লোকটি কি ঝিমুচ্ছে নাকি? স্ত্রীর অসুখ চিন্তা ভাবনায় হয়তো সে খুবই ক্লান্ত। তবু এই শীতের রাতে এভাবে মুখ বুজে যেতেও ভালো লাগে না ডাক্তারের। উনি আবারও হাঁকেন, কি গো, তোমার দেশ কোথায় ছিল গো? তবু কোনো উত্তর নেই। পেছন ফিরে তাকান ঝটিকাবাবু। উনি দেখেন লোকটা ঘাড় গোছ করে বসে রয়েছে। অমাবস্যার রাত, ছিটে ফোটা আলো নেই আকাশে। শেয়াল ডাকছে, আর কয়েক গজ দূরে চিতার আগুন। সেই আগুনের চারপাশে গোল হয়ে বসে রয়েছে কয়েকজন লোক। ঝটিকাবাবুর বেশ মাথা ধরেছে। বাড়ি থেকে বেরোনোর সময় ওর প্রাণটা ছটফট করছিল এক কাপ চায়ের জন্য। উনি ভেবেছিলেন এই গরিব লোকটি ফিস দিতে না পারলেও এক কাপ চা নিশ্চয়ই দেবে। শ্মশানের চিতার আগুন লাল হয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে এই অমাবস্যার আকাশে। ঝটিকাবাবু ভূত বিশ্বাস করেন না, তবুও কেমন যেন একটা অস্বস্তি হতে থাকে। কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে উনি বলেন, এসে তো পড়লাম 5 মাইল, এবার বলো তোমার বাড়ি কোথায়? লোকটির যেন হুঁশ হয়। এবারে ডাইনের রাস্তা ধরুন বাবু। হ্যাঁ, কি বললে? ওদিকে তো মাঠ মনে হচ্ছে। মাঠ নয়, খানিকটা পোড়ো জমি বাবু। লোকটা হায়নার মতো খ্যাক খ্যাক করে হাসে। যেমন গেও তেমনি অসভ্য তো, ডাক্তারবাবু ভাবেন। আগে জানলে এর সঙ্গে, আরে দূর, কিন্তু গাড়ি তো তখন ওর আয়ত্তের বাইরে চলে গেছে। এবড়ো খেবড়ো জমির ওপর দিয়ে গোয়ারের মতো গো গো করে ছুটছে গাড়ি। এবারে বায়ে চলেন, লোকটি বলে ওঠে। সঙ্গে সঙ্গে গাড়িটা বাঁ দিকে ঘুরে যায়। ডাক্তার ভাবেন, আরে এ তো বড় মজা, গাড়িটা মন্ত্রশক্তি পেয়েছে নাকি? স্টিয়ারিং ঘোরানোর আগে গাড়ি ঘুরে যায়, কিন্তু সামনে যে একটা জলের রেখা দেখা যায়। সর্বনাশ, ওটা খাল না? ঝটিকাবাবু আটকে ওঠেন। গাড়ির ইঞ্জিনের মধ্যে যেন হাজারটা পাখি ডাকতে থাকে। অনেক কালের পুরনো পাজর বের করা ফোর্ড গাড়িটা যেন বিদ্রোহের সুর তোলে। ক্ষুব্ধ বিক্ষিপ্ত ঝটিকাচরণ চাকি গলায় ঝাঁঝ ঢেলে বলেন, কি হে, এই রাত দুপুরে কি তুমি আমার সঙ্গে ফাজলামি করছো? আর যাব কোথায়, ওদিকে যে খাদ। লোকটি ফের হাসি, সেই বিশ্রী হাসি। ডাক্তার তখন ব্রেক কষেন। প্রচণ্ড জোরে একটা ধাক্কা খেয়ে গাড়িটা থেমে যায়। আর সেই মুহূর্তেই লোকটা বলে ওঠে, আসুন ডাক্তারবাবু, সামনেই আমার চালা ঘর। খালের ওপরে? হ্যাঁ, বাঁশের একটা শেকো রয়েছে দেখছেন না, ওই শেকোটা পার হয়ে আপনি আসুন। লোকটির গলায় এবার অনুনয় ঝরে পড়ে। আবার বাঁশের সাঁকো? এসব কথা তোমার আগে বলা উচিত ছিল। বকবক করতে করতে গাড়ির দরজা খুলে নামেন ডাক্তার। তার বেতো কেশো দেহটার বুকের উপর যেন হাঁপড় পড়তে থাকে। স্টেথিস্কোপ আর ওষুধের বাক্সটা হাতে নিয়ে ডাক্তার হাঁটেন লোকটির পেছন পেছন। সাঁকোর উপর দিয়ে যাওয়ার সময় কেঁচোর কেঁচোর আওয়াজ হয়, কিন্তু লোকটার হাঁটা এতই দ্রুত যে সে চোখের পলকে বাতাসের মতো মিলিয়ে যায়। আজকাল চোখে কম দেখেন ঝটিকাচরণ। বাঁ দিকের চোখটায় সামান্য ছানি পড়েছে, তাই ডাক্তার ভাবেন ওটা হয়তো ওর চোখের ভুল। বাঁশের সাঁকো পেরিয়েই একটা চালা ঘর। লোকটা এবার আদর করে ডাকেন, আসুন ডাক্তারবাবু, আসুন। আরে তুমি কোথায়, আলো টালো একটা ধরো। চাপার আগে বলে ওঠেন ডাক্তার, যেন হাওয়ার ভেতর থেকেই কথা ভেসে আসে।
এই যে আমি ডাক্তারবাবু, কেরোসিনের যা দাম, আলো জ্বালাবো কি করে? মাটির দাওয়ায় পা রাখেন ডাক্তার। সঙ্গে সঙ্গে কতগুলো চামচিকে উড়ে যায়। বহুদিনের পুরানো ধুলোর ভ্যাপসা গন্ধ ডাক্তারের নাকে আসে। তাড়াতাড়ি রুমালটা নাকে চেপে ধরেন উনি। অন্ধকার ঘুটঘুটে ঘরের মধ্যে থেকে লোকটি বলেন, ওই তো দরজা, সোজা চলে আসেন। ঝটিকাচরণ চাকির বুকের ওপর যেন পাথরের মতো ভয় চেপে বসে। জীবনে অনেকবারই তো এই এলাকায় এসেছেন ডাক্তারবাবু, কিন্তু এমন গা ছমছম তো করেনি কখনো। এক মুহূর্তে তার মনে হয় খুব খারাপ জায়গায় উনি এসে পড়েছেন যেন। এখানে কোনো গুন্ডাদের কি ঘাঁটি টাটি আছে? হয়তো কোনো দুরভিসন্ধি আছে এই লোকটির। যদি লোকটি টুটি চেপে ধরে ডাক্তারের, কি আর নিতে পারবে ও? হাতের এই ঘড়িটা, না পকেটের ওই সামান্য কটা টাকা? কিন্তু এইটুকুর জন্যে না, না, এ হতে পারে না। ঘরের মধ্যে পা দেন ডাক্তার। পচা দুর্গন্ধ। ইঁদুর মরে রয়েছে নাকি, না অন্য কিছু? খসখস আওয়াজ হতে থাকে। সামনেই লোকটি দাঁড়িয়ে। এই অন্ধকারে তার মুখ ভালো করে দেখতে পায় না ডাক্তারবাবু। শুধু ধপধপে জামাটা আর ধুতিটা চোখে পড়ে। আর লোকটির চোখের মণি দুটো সাপের মণির মতো জ্বলজ্বল করে। হঠাৎই ডাক্তারের মনে পড়ে যায়, ওষুধের বাক্সে টর্চটা তো রয়েছে। এতক্ষণ যে কেন মনে পড়েনি? আশ্চর্য। কি হলো? বসেন ডাক্তারবাবু। এবারে খাঁটি পূর্ববঙ্গের ভাষায় লোকটা বলে, আপনি ভয় পাইতেছেন নাকি? বুক দূর দূর করে ওঠে ডাক্তারের। না না, ভয় পাবো কেন? কোথায় আপনার পেশেন্ট? বলতে বলতে ডাক্তার ওষুধের বাক্সটা খোলেন। হাতড়ে হাতড়ে টর্চটা বার করেন। তারপর টর্চটা জ্বালেন। মাটির মেঝেতে চাদরে ঢাকা একটি মানুষ দেখতে পান ডাক্তার। তার আপাদ মস্তক চাদরে ঢাকা। পাশে একটা জল চৌকি রাখা আছে, যদিও তার উপর ধুলোর পুরু আস্তর। ডাক্তারের বসার ইচ্ছে হয় না ওতে। উনি উবু হয়ে বসেই বলেন, এই কি তোমার পেশেন্ট? আগে হ্যাঁ ডাক্তারবাবু। এই প্রথম ভালো করে খুঁটিয়ে দেখেন ডাক্তারবাবু লোকটিকে। ওর তোবড়ানো গাল, গর্তে বসা চোখ, চোখের নিচে বিশ্রীভাবে হাড় উঁচু হয়ে আছে। লোকটি কেমন যেন আদেশের সুরেই বলেন, আপনি ওই জলচৌকির ওপরেই বসেন। অগত্যা তাই বুঝতে হয় ডাক্তারকে। এবারে আমার স্ত্রীরে দেখেন। কথাটা বলেই লোকটা অন্ধকারে কোথায় যেন সরে যায়। শোঁ শোঁ শব্দে বাতাস ঝোঁকে বাঁশের খোলা দরজাটা দিয়ে। অনেক দূর থেকে ভেসে আসে, বল হরি, হরি বল। দূরে কারা যেন চেঁচিয়ে চেঁচিয়ে শ্মশানের দিকে চলে যায়। কাঁপা কাঁপা গলায় রুগীকে উদ্দেশ্য করে ঝটিকাচরণ চাকি বলেন, আপনি হাতটা একবার বার করুন তো। তখন সাদা চাদরের মধ্যে থেকে নিঃশব্দে একখানা হাত বেরিয়ে আসে। মুখটা ঢাকাই থাকে। নাড়ি দেখবার জন্য হাতের কবজিটা ধরেন ডাক্তার। ঝটিকাবাবুর বুকের রক্ত হিম হয়ে যায়। নাড়ির কোনো স্পন্দন নেই। বরফের মতো ঠান্ডা শক্ত হাতটা ঝুপ করে পড়ে যায় ডাক্তারের হাত থেকে। এ যেন বেশ কয়েকদিন আগের মৃতদেহ। ডাক্তারের কানের কাছে কাদের যেন নিঃশ্বাস পড়তে থাকে। রাম রাম। নাস্তিক ডাক্তার জীবনে এই প্রথম মনে মনে রাম নাম করেন। পরিমরি করে ছুটে পালাতে যান ডাক্তার, কিন্তু দরজার কাছে অদৃশ্য মানুষের গলার স্বর। কেমন দেখলেন ডাক্তার? ভালো ভালো। পথ আগলে দাঁড়ায় তবুও লোকটা। একটা প্রেসক্রিপশন কিংবা নিদেন পক্ষে একটা ইঞ্জেকশন। ডাক্তার কি মূর্ছা যাবেন এখন? রাম নাম মনে মনে জপতে জপতেই
অসম্ভব সাহসী ডাক্তার পকেট থেকে কাগজ কলম বার করে ফসফস করে প্রেসক্রিপশন লেখেন। দরজা থেকে তবুও সরে না লোকটা। ডাক্তারবাবু, একটা ইঞ্জেকশন দিন। কঠিন কণ্ঠস্বর। না, লোকটা যে বড়ই নাছোড়বান্দা। শেষ পর্যন্ত ওই মরা মানুষটার গায়ে সুচ ফোটানো। কি হলো ডাক্তারবাবু, দেরি করেন কেন? লোকটা যেন প্রায় ধমকে ওঠে। ডাক্তারের মাথার ওপর চামচিকে উঠতে থাকে। উনি শকুনের কান্নাও শুনতে পান। সামনের শেওড়া গাছের মাথায় শকুন বসা। অনেকগুলো শকুন একসঙ্গে সুর মিলিয়ে কাঁদতে থাকে। বাতাসের শব্দ, শকুনের কান্না, চামচিকের লুটোপুটি মিলে মিশে অদ্ভুত একটা বাজনা তৈরি করে। ডাক্তারের বুকের মধ্যেও বাজনা বাজে। সে ডিস্টিলড ওয়াটার ভরা ইঞ্জেকশনের সিরিঞ্জটা মেঝেতে শোয়া মরা মানুষটার হাতে ফুটিয়ে দেন ডাক্তার। হঠাৎ ওর মুখের চাদরটা সরে যায়। নাকি নাকি সুরে সে বলে ওঠে, একে কলের জল বাবু, 10 দিন আগে এই ছুঁচ ফুটাইয়াই তো আমারে মারছিলেন ডাক্তারবাবু। হ্যাঁ, সর্বনাশ! 10 দিন আগে? কিন্তু সে তো এবারই নয়, অন্য একজনের বাড়ি। হ্যাঁ, এক কলেরা রোগী। ডাক্তার ওষুধের বাক্স ফেলেই এবার ছুট লাগান। দরজার ভারী হাওয়া বাধা দিতে চায়। হাঁ হাঁ করে ভেঙে গুড়িয়ে যায় তাদের হাসির শব্দ। শকুনেরা কেঁদেই যায়, চামচিকেরা পাখা ঝাপটায়। কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই ডাক্তারের। পেছনে পেছনে কে যেন ছুটে আসে। নাকি সুর করে ডাক্তারকে বলে, আপনার ফিসটা? ডাক্তার রুদ্ধশ্বাসে ছোটেন, ছুটতেই থাকেন। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।